ভক্ত মাঝে মাঝে আসতো, সে যাজক কর্মী ছিল। দুজনে আমরা বেরিয়ে পড়তাম ফিল্ড ওয়ার্কে। তো গিরিধারীদা বেশ কিছুদিন থেকে আসছে না। তখন এত ফোন ছিল না, খবর নেওয়ারও উপায় নেই। আশেপাশে গ্রামের লোকজনকে জিজ্ঞেস করি, গিরিধারীদার কি শরীর খারাপ? এইসব করে ভাবলাম একদিন চলেই যায় গিরিধারীদার বাড়ি। তারপরে দেখি 7-8 দিন পরে গিরিধারীদা হাজির। বললাম, এত দেরি করলেন কেন? তো বলে, একটা ঘটনা ঘটেছে। মানে কি? তা আমার 2 মেয়ে, রুমকি আর ঝুমকি। তো রুমকিটার চরম জ্বর হয়েছিল, অনেক ডাক্তার দেখালাম, কিন্তু তাকে বাঁচাতে পারলাম না, সে মারা গেল। বললাম, তাই? আবার মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই এই ঝুমকির শরীরে ভর করে রুমকি চোখগুলো লাল করে গ্রীষ্মের রোদে মাঠের মধ্যে দেখি বসে আছে। আমি ফিরছিলাম দুপুরবেলা। ওরা জাতিতে গোয়ালা, ঘি বিক্রি করে। তা আমাকে বলছে, বাবা দেখো আমি কে। কে তুই? তাহলে আমি রুমকি, ঝুমকির শরীরে ভর করে এসেছি তোমার সঙ্গে কটা কথা বলবো বলে। তাহলে বল। তাহলে তুমি যে ঠাকুরের পাঞ্জাধারী কর্মী, যাজক কর্মী, পাঞ্জাটা পকেটে রাখো কেন? একটা ব্যাগ কিনে আলাদাভাবে রাখতে হয়। তুমি যাদের বাড়িতে পাঞ্জাবিটা ছেড়ে রাখো তারা নেড়ে দেখে, ঠাকুরের খুব কষ্ট হয়। বললে, বেশ বাবা, তাই করবো, ভালো জিনিস মনে করালি। তোর সঙ্গে কোথায় ঠাকুরের দেখা হয়? তুই ঠাকুরকে বললি না কেন? ঠাকুর তোকে মেরে দিল কেন এত অল্প বয়সে? বললে, না ঠাকুর মারেননি, তুমি মেরে দিয়েছো। তাহলে তার মানে আমি 3টে ডাক্তার নিয়ে এলাম বাড়িতে, তারপরে আমি মেরে দিলাম? তাহলে তুমি একবারও তো ঠাকুরকেই বলনি। যদি 1 টাকা প্রণামে দিয়ে ঠাকুরকে প্রণাম করে বলতে, হে ঠাকুর, তুমি এর ব্যবস্থা করো, তুমি দেখো আমার মেয়েটা যেন সুস্থ হয় বা ভালো হয়, বা চিকিৎসা করো, তুমি কিছু করো। তো তাকে বললেই না, তাকে বড় করে একটু নিবেদন করলে না, পর্যন্ত জানালেই না, বড় বড় ডাক্তার নিয়ে এলে, তাতে লাভ কি হবে? ডাক্তাররা কি ঠিক করতে পারে? যিনি জন্ম দিয়েছেন তিনি ঠিক করতে পারেন। তো তাকে বাদ দিয়ে তুমি ডাক্তার দেখালে। সেই জন্য ঠাকুর খুব আফসোস করছিলেন। আমি খাটে শুয়েছিলাম, আমার চারিধারে হাত কষলে করছে, বলছেন, দেখ তোর বাবা একবারও আমাকে বলছে না, আমি কি করব বল, আমি বড় অসহায়। তাই আমাকে চলে যেতে হলো। তাহলে কোথায় গেলি, কোথায় আছিস মৃত্যুর পরে? তাহলে আমাদের বাড়ির সামনে নিম গাছের উপরেই থাকি। তোর সঙ্গে ঠাকুরের দেখা হয় কখন? বলে, প্রত্যেকদিন যখন সকালে তোমরা ইষ্টভীতি করো তখন ঠাকুর আসেন, ইষ্টভীতি প্রার্থনার সময় অবধি থাকেন। আমিও ঠাকুরের সামনে এসে বসে থাকি তোমাদের সঙ্গে। তাহলে ঠাকুরকে বলিস না কেন আবার কবে জন্ম হবে, কোথায় হবে? বলেছে, 1 বছর অপেক্ষা কর, এই বাড়িতেই আবার একটা ছেলে রূপে তোর জন্ম হবে। তাই 1 বছর পরে তোমাদের বাড়িতে আমি ছেলে হিসাবে আসছি। বুঝবো কি করে? বলে, আমার ডান দিকের চোখটা স- ফুল পড়া মতো থাকবে, ওটা দেখেই বুঝবে আমি সেই। বলে, ঠাকুর এত সব কথা বলেছেন? তাহলে হ্যাঁ। এইসব বলেই সে দৌড়তে দৌড়তে এসেই ওর বাবার সামনে সামনে ওই বাড়ির দরজাতে নিম গাছ গোড়াতে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরেই চোখে মুখে জল দেওয়াতে জ্ঞান ফিরে। ঘটনার কথা তাকে নিয়ে গিয়ে আচার্যদেব শেষে বরদাকে নিবেদন করাতে বরদা বললেন, সব শোনার পরে বললেন, সমস্ত ঘটনা সত্য। ঠিক 1 বছর পরে সেই ছেলেটি হয়। ছেলেটির চোখে ফুল পড়া মতো ছিল, সেটা অপারেশন হয়ে এখন সুন্দর গ্র্যাজুয়েশন সে এখন কমপ্লিট করে চাকরি করছে। পরম পিতার দয়ায়, আচার্যদেব শ্রী শ্রী বরদার আশীর্বাদে সে এখন সপরিবারে, এখন সহপ্রতি ঋত্বিকের পাঞ্জা পেয়েছেন, ঠাকুরের কর্মী। মাঝে মাঝে তার সঙ্গে আমার দেখা হয়। ঘটনা কি এখানে শেষ করলাম। জয় গুরু।
জয় গুরু দাদা। খুব সুন্দরভাবে শ্রদ্ধেয় দাদা নিজের দেখা ঘটনা বললেন। দাদা আরো